ভাইয়া ওঠো। তাজ উঠে হাত দিয়ে প্যান্ট ঝেড়ে অবচেতন মনে হাঁটতে শুরু করেছে। নওমি আর আন্নিও পেছন পেছন হাঁটছে। নওমি আকস্মিক বলে উঠল, এই রে, ঝালমুড়ি টাকা দেওয়া হয়নি। তাজ পেছনে ঘুরে শান্ত গলায় বলল, তোরা দাঁড়া, আমি টাকা দিয়ে আসছি। তাজের এমন ঠান্ডা ব্যবহার দেখে নওমির বিস্ময় যেন কমছে না। নওমি আন্নিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো তো? আমি কি জানি? তাজ আসতে নওমি বলল, ভাই একটা কথা বলবা? কি? তুমি না মারপিট পছন্দ করো না, তাহলে আজ ছেলেগুলোকে কেন মারলে? ওরা তোমার কি ক্ষতি করেছিল? মারপিট পছন্দ করি না মানে? এই না যে চোখের সামনে কোনো বকটে ছেলে তোদের ঘাস হয়ে যাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করব। নওমি নীরের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, ওই ছেলেগুলোই কি আমার পিঠ ছুঁয়েছিল? হুম। নওমি ফোঁস করে উঠল, আমাকে আগে বললে না কেন? বাদ দে, ওর ভবিষ্যতে কোনো মেয়ের গা ছুঁয়ে দেওয়ার আগে পর্যন্ত অন্তপক্ষে একবার ভাববে আমার কথা। আন্নি, নওমি আর তাজ টুকিটাকি কেনাকাটা করে বাসায় আসছে। নওমি বাসায় গিয়ে কোনো রকমে ফ্রেশ হয়ে তাজদের বাসায় ছুটলো। আজকের দুর্দান্ত ঘটনা রাফি আর রাতকে না বলে থাকতেই পারছে না। ড্রয়িং রুমে ঢুকতেই তাজের আব্বুর সাথে দেখা। উনি সোফায় চুপচাপ বসে আছেন। নওমি একটু থেমে ধীর গতিতে এগিয়ে আসলো, শান্ত কণ্ঠে ডাকলো, মেজো মামা। তাজের আব্বু নওমিকে দেখে মৃদু হাসলেন, মলিন গলায় বললেন। এখানে নওমি পাশের সোফায় বসে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? শরীরটা একটু খারাপ। ডক্টরের কাছে যাবে? তামজিৎ ভাইয়াকে বলবো? না, তার প্রয়োজন নেই। ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? তাজের আব্বু হেসে বললেন, ওষুধের জোরেই তো বেঁচে আছি। নমি, জি মামা। তুই এখন যেমন আছিস সবসময় এরকমটাই থাকিস, কেমন? আমি সব সময় এমনই থাকবো, তুমি কোনো চিন্তা করো না। এর প্রতি খেয়াল রাখিস। মেজো মামা, তুমি কেন শুধু শুধু চিন্তা করছো বলো তো? আমি থাকতে তোমার আবার কিসের এত চিন্তা? তাছাড়া আমার তামজিৎ ভাইয়াকে দেখে রাখতে হবে না, ভাইয়াই উল্টো আমাদের দেখে রাখবে। সবাই মিলেমিশে থাকিস। ইস মামা, তুমি এভাবে কেন কথা বলছো? আমার কিন্তু এখন এইসব একদমই ভালো লাগছে না। আমাদের সবার মধ্যে কত মিল দেখোনি তুমি? আন্নি, আমি, রাত, রাফি, তামজিৎ ভাইয়া, সুমি, শুভ্র ভাইয়া, আমাদের মধ্যকার মিল কেউ ভাঙতে পারবে না। আমরা সবসময় এমনই থাকবো। তাজটা চাকরির জন্য একটু বেশি চিন্তা করছে। ও মা, চাকরি না হলে বিয়ে করবে কি করে? হ্যাঁ রে মা, তাজকে বিয়ে করতে তোর আপত্তি নেই তো? নওমি এবার চোখ বড় বড় করে তাকালো, আড়ালে হালকা করে ঠোকো গিলে নিল। নওমি কি বলবে ভেবে পাচ্ছে না। তাজকে নিয়ে কোনোদিনও এরকম কিছু ভাবেইনি নওমি। ছোট থেকে একসঙ্গে বড় হওয়া দেখে যাবৎকালে অনেকেই নওমিকে প্রশ্ন করেছে, তুই কি তাজকে ভালোবাসিস? উত্তরে নওমি বরাবরই গর্ধবের মতো হেসে বলেছে, ব্যাঙের নানির মাথা। সেসব বলেছিল বন্ধুত্বের সম্পর্কের মানুষজনকে। কিন্তু তাজের আব্বুর এমন প্রশ্নে নওমি কি উত্তর দিবে? সত্যি আর মিথ্যার মাঝখানে আটকে আছে নওমি। পরিস্থিতির চাপে পড়ে মিথ্যাটাকে আপন করে নিতে হলো। নওমি একগাল হেসে বলল, আমার কোনো আপত্তি নেই। নওমি ঢোক গিলে মনে মনে বলতে শুরু করলো, আল্লাহ, আমার মাফ করে দিও। নীলভাবি, আমার মাফ করো। তামজিৎ ভাই, আমি তোমায় বিয়ে করবো না, কিন্তু বাধ্য হয়ে মিথ্যাটা বলতে হলো। প্লিজ মাফ করে দাও। তাজের আব্বু ভারী কণ্ঠে বললেন, আর কয়েকটা দিন যাক, শুভ্ররাও দেশে আসুক, তারপর তোদের বিয়ের চিন্তা ভাবনা করব। নওমি থমথমে কণ্ঠে বলল, তো তাড়াহুড়ো কি আছে? আমরা তো পালিয়ে যাচ্ছি না। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, কখন কি হয় বলা যায় না। বিয়ে নিয়ে পরেও ভাবা যাবে। এখন বলো, তুমি কি খাবে? আমি কিছু খাবো না, তুই কিছুক্ষণ আমার কাছে বস। ঠিক আছে, বসলাম, কিন্তু বারবার বিয়ের কথা বলবে না তো। আচ্ছা। কিছুক্ষণ পর নওমির বড় মামা ছেলে কল দিয়েছেন। তাজের আব্বুর সাথে কথা বলে নওমির সাথে অল্প কথা বলেছে। তারা সবসময় বাসায় না থাকলেও 1 মাস বা 2 মাস পর পর বাসায় এসে ঘুরে যায়। সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক। তাজের আব্বুর সাথে কিছুক্ষণ গল্প করে নওমি রাত আর রাফির সাথে আড্ডা দিতে চলে গেছে। রাফিদের রুম তাজের রুমের পাশেই। নওমি এক নাগারে মায়ের বিস্তারিত বর্ণনা করে চলেছে। কিছুক্ষণ পরে তাজ আসছে। তাজ আসতে রাত নওমিকে ইশারা দিল। নওমি তখনও অনর্গল কথা বলেই যাচ্ছে। তাজ কপাল কুঁচকে এগিয়ে এসে নওমি চেয়ারের পাশে টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। আর চোখে তাজকে দেখেই নওমি দুহাতে নিজের মুখ চেপে ধরে বড় বড় চোখ করে তাজের দিকে তাকালো। তাজ ভ্রু নাচিয়ে রাগী স্বরে বলল, তোদের বাঁচিয়ে ভুল করে ফেললাম নাকি? নওমি বেকুবের মতো হেসে বলল, আমি তোমার প্রশংসা করছিলাম, আর কিছুই না। তোদের মুখের প্রশংসা শুনলেও ভয় লাগে আমার। কেন? একে চাকরি হচ্ছে না, বাই চান্স চাকরি একটা হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশন আসবে, আর যদি ভুল করেও তোদের সামনে আমার কথা জিজ্ঞাসা করে ফেলে, তখন তো তোরা আমার জীবন বরবাদ করে ছেড়ে দিবি। চাকরি হওয়ার আগে শেষ করে দিবে আমাকে। মোটেই না। আমরা চাই তুমি অনেক বড় চাকরি করো, তোমার মনের সব আশা পূরণ হোক। আর সবচেয়ে বড় কথা নেই। তাজ আকস্মিক নওমির মুখ চেপে ধরে হাসতে হাসতে বলল, নীল আকাশে ঘোরার জন্য প্রয়োজনে দুটো ডানা কেটে দেব, তবু মুখটা বন্ধ রাখ, খুলিস না।
রাফি উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো। ভাবির মুখ চেপে ধরেছো কেন ভাইয়া? তাজ নমির মুখ থেকে হাত সরিয়ে চেঁচিয়ে উঠল। এই কিসের ভাবি? তোমার হবু বউ, আমাদের ভাবি। কোন অ্যাঙ্গেলে নমিকে আমার সাথে যায়? রাত নমির দিকে তাকিয়ে বলল। দেখেছো ভাবি, বুঝাচ্ছে তুমি দেখতে সুন্দর না। নমি বসা থেকে উঠে কোমরে হাত দিয়ে রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলো। তুমি আমাকে কি বললে? বোন, আমি তোকে কিছু বলিনি। বলেছি আমি সুন্দর না, আমার সাথে তোমাকে মানায় না, তোর সাথে আরো সুন্দর কাউকে মানায়। নমি লাজুক হেসে বলল। ঠিক আছে, এখন যাই আমি। কোথায় যাচ্ছিস? সুন্দর কাউকে খুঁজতে। তাজ, রাফি আর রাত একসঙ্গে বলে উঠল। এহ, নমি ঘাড় ঘুরিয়ে বলল। নয়, হ্যাঁ। নমি ওড়না উড়িয়ে হেলে দুলে চলে যাচ্ছে। রাফি কিঞ্চিত ভাব নিয়ে বলল। ভাইয়া তোমার বউ গেল। তাজ ব্যস্ত হাতে পকেট থেকে ফোন বের করতে করতে বলল। যাক, ও দৌড় জানা আছে আমার। শুভ্র কল দিচ্ছে। তাজ রিসিভ করে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেছে। শুভ্রর এক কাজিনের বিয়ে সামনের সপ্তাহে। বিয়েতে না আসলেই নয়, তাই এক সপ্তাহের ছুটি নিয়ে সবাই দেশে ফিরবে। বাসার মধ্যে শুধু তাজকেই জানিয়েছে, বাকিদের সারপ্রাইজ দিবে ভেবে কিছুই জানায়নি। তাজও সেই অনুসারে প্ল্যান করছে। তাজ আর শুভ্রর বয়সের খুব বেশি পার্থক্য নেই। তাজ শুভ্র থেকে 5-6 মাসের বড়। দুই ভাই বড় হয়েছে একসাথে। দুজন দুজনকে তুই বলে সম্বোধন করে সবসময়। তারপরে ভদ্রতার খাতিরে তাজকে মাঝে মাঝে ভাই বলে সম্বোধন করে শুভ্র। শুভ্ররা কানাডা চলে গেলেও তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়নি। দুজন দুজনের মনের সব কথা জানে। নীলুর ব্যাপারেও শুভ্র মোটামুটি জানে। বছর 3 আগে তাজ আর নীলুর সম্পর্কের শুরুর দিকে শুভ্র দেশে আসছিল। 2-1 মাস দেশেই ছিল। সর্বক্ষণ তাজের সাথে ঘুরেছে। তাজও নীলুর সাথে দেখা করিয়েছিল। ওই দিন নীলু তার এক পরিচিত ছোট বোনকে নিয়ে তাজদের সাথে দেখা করতে আসছিল। মেয়েটার নাম ছিল শোভা। শুভ্র আর শোভা নাম কাছাকাছি দেখে তাজ আর নীলু খুব মজা নিয়েছিল। দুজনের অল্প স্বল্প কথা হয়। ফেসবুকে অ্যাডও হয়েছিল। তার কিছুদিন পর শুভ্র আবার কানাডায় চলে যায়। শোভার সাথে কিছুদিন কথা বলার পর দুজনের সম্পর্কে জড়িয়েছিল। এই কথা তাজ বা নীলু কাউকে জানায়নি তারা। বছর খানেক পর হুট করে এই শোভার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় শুভ্রর। আইডি চালায় না, ফোন নাম্বার বন্ধ করে শোভা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে তাজের কাছে সম্পর্কের কথা স্বীকার করে। তাজ নীলুর সাথে যোগাযোগ করে জানতে পারে ওই মেয়ে নীলুদের পাশের বাসায় ভাড়া থাকতো। মাস 2 আগে বাসা ছেড়ে কোথায় চলে গেছে। তাকে নীলুও খুব একটা চিনে না। তারপর থেকে বেশ কয়েক মাস শুভ্র ডিপ্রেশনে ছিল। তাজকে যতবার কল দিয়েছে তাজও ইচ্ছে মতো ঝেড়েছে। সময়ের সাথে সাথে নওমি কিছুটা বড় হয়েছে। ভিডিও কলে মামা মামি আর সুবির সাথে কথা বলা শুরু করেছে। নওমির বাচ্চামি আর বেহিসাবি কথা শুনে শুভ্র নওমিকে ভালো লাগাতে শুরু করেছে। মনে মনে ভেবে রেখেছে দেশে ফিরলে নওমিকে প্রপোজ করবে। নওমি রাজি হলেই বাসায় জানাবে। এই ব্যাপারেও তাজকে কিছুই বলেনি, কারণ শুভ্রের জীবনের সব গল্পই তাজের জানা। নওমি ছোট থেকে তাজের সঙ্গে বড় হয়েছে। নওমির পছন্দ অপছন্দ সম্পর্কে তাজের থেকে কেউ ভালো জানে না। নওমি মরে গেলেও কখনো নিজের দেশে বাহিরে থাকতে রাজি হবে না। তাছাড়া নওমির ব্যাপারে তাজের মনে অন্যরকম সফট কর্নার কাজ করে। কেউ যেন ইচ্ছে করে নওমির জীবনে এসে নওমি চাঞ্চল্যকর জীবনটা নষ্ট করতে না পারে, তার জন্যে তাজ সবসময় নওমিকে আগলে রাখে। তাজ টিউশনি পড়াচ্ছে। আচমকা নীলুর নাম্বার থেকে কল আসছে। ইদানিং নীলুর নাম্বার থেকে কল না আসতে আসতে হঠাৎ কল আসলে তাজ অবাক চোখে তাকায়। কল রিসিভ করে ধীর কণ্ঠে জিজ্ঞাসা করলো। কিছু বলবে? বলো। কি করো? টিউশনে। শেষ হলে কল দিও। আচ্ছা। টিউশনি শেষ হওয়া মাত্রই বাসা থেকে কল আসছে। রাত ভীতিকর কণ্ঠে বলছে। ভাইয়া, তাড়াতাড়ি বাসায় আসো। কি হয়েছে? চাচ্চুর শরীর বেশি খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। আসতেছি। তাজ ঝটপট বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ততক্ষণে তাজের ছোট চাচু অ্যাম্বুলেন্স রেডি করে ফেলেছে। তাজের আম্মু নওমিরা অ্যাম্বুলেন্সে বসা। তাজ আসতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হাসপাতালে পৌঁছাতে ঘন্টা 2 সময় লেগেছে। ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছেন, সেগুলো করানো হয়েছে। এখন রিপোর্টের জন্য অপেক্ষা করছে সবাই। আমি হাসপাতালে ব্যালকনিতে বসে বসে কান্না করছে। তাজ সবার জন্য খাবার আনতে গিয়েছিল। খাবার নিয়ে এসে নওমিকে দেখে ঠান্ডা কণ্ঠে বলল। এভাবে কাঁদছিস কেন? নওমি কাঁদতে কাঁদতে বলল। মেজো মামা বিকেল থেকে বলছিল শরীর খারাপ। আমি কেন তোমাদের বললাম না? আমার এখন নিজের উপরই রাগ লাগছে। তাজ নওমির মাথায় হাত বুলিয়ে শীতল কণ্ঠে বলল। কাঁদিস না। যখন আব্বুর সাথে কথা বলছিলি তখন আমি উপর থেকে শুনেছি। আব্বুর শরীরের অবস্থা দেখে হাসপাতালে আসার কথা বলেছি, কিন্তু আব্বু আমার কথা গুরুত্ব দেয়নি। উল্টো আমাকে টিউশনে চলে যেতে বলেছেন। নওমি কান্নারত অবস্থায় তাজের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। সত্যি বলছো? আমি তোর সাথে মিথ্যা বলেছি কখনো? না। তাহলে এখন চোখ মুছে ভেতরে চল। তুই এভাবে কাঁদলে আব্বুর শরীর আরো বেশি খারাপ করবে। নওমি ওড়না দিয়ে চোখ মুছে শান্ত গলায় বলল। ঠিক আছে, আর কাঁদবো না। গুড। খাবারগুলো নিয়ে যা। তুমি কোথায় যাবে? 2টো রিপোর্ট দেওয়ার সময় হয়ে যাচ্ছে, নিয়ে আসিস। তাড়াতাড়ি এসো। আচ্ছা।
3 দিন হাসপাতাল থাকার পর আজই তাজের আব্বুকে বাসায় আনা হয়েছে। শরীরের অবস্থা এখন কিছুটা স্বাভাবিক। দৌড়াদৌড়ির কারণে তাজ সময় করে নীলুর সাথে কথা বলতে পারেনি। নীলু 2-3 বার কল দিয়েছিল, কিন্তু তাজ ব্যস্ত থাকার কারণে ঠিকমতো কথা বলতে পারেনি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে নীলুকে কল দিল। নীলু কল রিসিভ করে রাগী স্বরে বলল, কি চাই? আর কিছুই নেই, আবু অসুস্থ তাই ব্যস্ত ছিলাম। ও, কি বলতে চেয়েছিলে বলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আর কিছু? নীলু জিজ্ঞাসা করলো। বিশ্বাস করো না? অবিশ্বাস করছি না। এভাবে কথা বলছো কেন? কিভাবে বলবো? মন খারাপ? তাজ মলিন হেসে বলল, মন ভালো থাকার কথা ছিল বুঝি। আঙ্কেলের শরীর কেমন? শুধু আলহামদুলিল্লাহ বলতে পারি। বিয়ে করবে? কে জানে, মজা নিচ্ছ? হয়তোবা। আমার এখন মজা করার মুড নেই। আল্লাহ হাফেজ। তাজ কল কেটে যেই ঘুরতে যাবে অমনি দেখে দরজায় নওমি দাঁড়িয়ে আছে। নওমিকে দেখে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তুই? ভাবির সাথে এভাবে কেন কথা বলছিলে তুমি? এমনি। কি হয়েছে বলো আমায়। কিছু হয়নি, তুই যা। তাজ রাগী স্বরে বলল, যেতে বলেছি তোকে। যাচ্ছি, খেতে রাখছে আমাকে, এটাই বলতে এসেছিলাম। ছেলে হয়ে জন্মেছ, ধৈর্য ধরতে শেখো একটু। কথা কথা মেয়েদের উপর চেঁচানো একদমই ভালো লক্ষণ না। আসছি। তাজ ফের ডাকলো। মুস্কান। নমি রুমে চলে গিয়েছিল। তাজের ডাক শুনে দরজায় হাত রেখে ব্যালকনিতে ঝুঁকলো। ভ্রু নাচিয়ে জানতে চাইলো। কিছু বলবে? তাজ মৃদু স্বরে পড়ল, সবাই তোর মতো বুঝলে জীবনটা কত সুন্দর হতো বলো তো। নমি নিঃশব্দে হেসে বলল, নবী এক পিস আছে ব্রো, হাজারে নয় লাখে একটা। এখন চলো, খেতে চলো। শুভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আকাশপানে তাকিয়ে ভাবছে। কিছুদিন যাবৎ নওমির সাথে একদমই কথা হচ্ছে না। কল দিলে কলও রিসিভ করছে না। তাজকে নওমির কথা জিজ্ঞাসা করলে উত্তর তো দেয় না, উল্টো 10টা কথা শোনায়। শুভ্রর আম্মু হঠাৎই শুভ্রের পাশে এসে দাঁড়ালেন, কোমল কণ্ঠে শুধালেন, কি ভাবছিস শুভ্র? শুভ্র মলিন হেসে জানালো, তেমন কিছু না। কিছু হয়েছে? না আম্মু। ভুলে যাস না, আমি তোর মা হই। সুমি বলছিল কিছুদিন ধরে সারা রাত তোর রুমের আলো জ্বলে। কি হয়েছে বাবা, বল আমাকে। লাস্ট সেমিস্টার চলছে তাই একটু চাপে আছে, আর কিছুই না। আমরা বাসায় কবে যাচ্ছি আম্মু? পরশুদিন। বাসায় জানিয়ে দিয়েছ? সুমি না করলো তাই জানাইনি। ঠিক আছে। তাড়াতাড়ি শুয়ে পড়িস কেমন? আচ্ছা। আর যদি কিছু বলার থাকে নির্দ্বিধায় বলতে পারিস। তুই আমাদের একমাত্র ছেলে, তোর ইচ্ছে আকাঙ্ক্ষা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু বুঝি, তারপর অবশ্যই তোমাদের জানাবো। তোর যা ভালো মনে হয়। নমি মনোযোগ দিয়ে পড়ছিল। টেবিলের পাশে জানালার থাই গ্লাসটা খোলা। নমির পড়া টেবিল থেকে তাজের রুম সরাসরি দেখা যায়। আচমকা তাজের ব্যালকনিতে নজর পড়ল। সন্ধ্যা নেমেছে, অনেকক্ষণ হলো। আবছা আলোতে কিছু একটা অবয়ব দেখে নমি চমকালো। সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবিষ্কার করলো তাজ ব্যালকনিতে পায়চারি করছে। নমি কিয়ৎক্ষণ নিষ্পলক চোখে তাকিয়ে থেকে উঠে গেল ব্যালকনিতে, উঁচু গলায় ডাকলো। এই তাজের পাশ থেকে কোনো জবাব আসেনি। নমি আবারও ডাকলো, তামজিদ ভাইয়া। কি? বেলকনিতে কি করো? কিছু না। তুই এই সময় এখানে কি করিস? আমার রুম, আমার বেলকনি, আমি যখন ইচ্ছে দাঁড়িয়ে থাকতে পারি। তোমার কোনো আপত্তি আছে? এইটাও আমার রুমের একমাত্র ব্যালকনি, আমি যা চাই যা খুশি করতে পারি। রেগে আছো কেন? রেগে নেই, তুমি রুমে যা, না তো চুপ থাক। কেন? আমি আবার কি করেছি? যেভাবে চিৎকার করে কথা বলছিস সবাই ভাববে না জানি কি হয়েছে আমার। কথা বলতে ইচ্ছা হলে বাসায় এসে বলিস, তবুও এভাবে চিৎকার করিস না, গলা রক ছিঁড়ে যাবে। এখন বাসায় আসবো না, ছাদে যাবে? আমার কাজ আছে। নমি রাগী স্বরে বলল, তোমার কাজ তো সব সময় থাকে, আমি ছাদে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো তো। তাজ বলতে নিল, আমি যাব না। কিন্তু তার আগে নমি রুমে চলে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে নমির ফোনে কল দিল, কিন্তু তাতেও বিশেষ কোনো লাভ হলো না। নমি এক দৌড়ে ছাদে চলে গিয়েছে। বাসা করার সময় এমন সিস্টেমে করেছিল যেন ছাদ দিয়েও খুব সহজে এক বাসা থেকে অন্য বাসায় যাতায়াত করা যায়। তাজদের বাসার ছাদে একটা স্টিলের দোলনা আছে। নমি ওটাতে বসে গুনগুন করে গান গাইছে। 5 মিনিট পর তাজ আসছে, পরনে কালো টি শার্ট আর লুঙ্গি, চুল এলোমেলো, চেহারা বিধ্বস্ত প্রায়। আশেপাশে নজর বুলাতেই নমি পাশ থেকে ডাকলো, আমি এইখানে। তোকে বারণ করেছিলাম, তারপরে কেন এসেছিস তুই? রাতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু আন্নি সন্ধ্যার পর ভয়ে ছাদে আসতেই চায় না। তাই তো তুমিই আমার শেষ ভরসা। তাজ ছাদের কার্নির ঘেঁষে দাঁড়িয়ে মৃদুস্বরে শুধালো, রাতের বেলা আমার কি কি করতে ইচ্ছা করে তোর? গভীর রাতে হেঁটে হেঁটে শহর ঘোরার খুব ইচ্ছে আমার। খোলা আকাশের নিচে শুয়ে আকাশ দেখে রাত কাটিয়ে দেওয়ার ইচ্ছে। নিশীথে ভূতের সিনেমা দেখার ইচ্ছে। ভূত সেজে মানুষকে ভয় দেখানোর ইচ্ছে। আমার আরো অনেক ইচ্ছে আছে। আমি মাঝে মাঝে ভাবি তোর এসব পাগলামি কেন সহ্য করবে। ওয়ান পিস নমিকে পেতে চাইলে আমার পাগলামো সহ্য করতেই হবে। মানুষকে পাগল না বানিয়ে নিজে মেচিউর হওয়ার চেষ্টা করো। কেন?
আমি কি অবুঝ নাকি? রাতে ছাদে আসার যদি অবুঝ ইচ্ছে হয় তাহলে আমি অবুঝই। তোমাকে ডেকে এনেছি বলে এরকম বলছো তো? ঠিক আছে, দেখে নিও। এমন একদিন আসবে যখন মাঝরাতে একাই ছাদে বসে থাকবে, তোমাকে একটা বারের জন্যও বলবো না আমি। আমি কখন বললাম আমাকে রেখেছিস বলে এসব বলছি? সব কথা মুখে বলতে হয় না, আমি সবই বুঝি। তোমাকে তো আগেই বলেছি, নীলু ভাবিকে বউ করে আনলে ভুলেও তোমায় বিরক্ত করব না। বিয়ের আগ পর্যন্ত তুমি আমার ভাই, আর বিয়ের পর নীলু ভাবির হাজবেন্ড। তাজ গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমি এসবের কিছুই বলিনি, নিজে নিজের মতো ভেবে নিয়েছিস। ঠিক আছে, বেঁচে থাকলে আমি দেখব কে তোর সব আবল তাবল পাগলামো সহ্য করে। সময় হলে দেখে নিও। নমি নিশ্চুপ হয়ে বসে আছে। নমি মন দিয়ে আকাশ দেখছে। তাজ নমির দিকে তাকিয়ে আছে। পূর্ণিমার আলোতে নমির লাবণ্যময় চেহারা ঝলঝল করছে। তাজ কিয়ৎক্ষণ চেয়ে থেকে ক্ষীণ হেসে শুধালো, রাগ করেছিস? না, মনে হচ্ছে করেছিস। রাগ অভিমান সব হবু জামাইয়ের জন্য রেখে দিয়েছি। আবদারগুলোও জমা করে রাখবো। তবুও তোমরা ভালো থেকো। বাহ, কি এমন হয়েছে যে ভালো থেকে বলে একদম বিদায় নিয়ে নিয়েছিস? কিছু হয়নি, তুমি চাইলে চলে যেতে পারো। আচ্ছা সরি, আমি এমন কি বলেছি জানি না, তবু সরি। সরি বলতে হবে না। তাহলে তোকে নিয়ে রাতে শহরে ঘুরবো, ওকে? কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছে আমি পূরণ করতে পারবো। তুমি যাও। না থাক, আমিই চলে যাচ্ছি। তাজ তপ্ত স্বরে ডাকলো। এই মুস্কান। নমি ছাদ থেকে নেমে গেছে। তাজ কতক্ষণ হাঁ হয়ে রইল। নমি রুমে ঢুকতেই ফোনের শব্দ শুনতে পেল। শুভ্র কল দিচ্ছে। নমি রিসিভ করতেই শুভ্র মৃদু স্বরে বলল, কল দিচ্ছিলাম, রিসিভ করছিলে না কেন? ছাদে গিয়েছিলাম। এত রাতে? হুম। তোমারও কি রাতে আকাশ দেখার শখ আছে? কেন? আমারও খুব ভালো লাগে। ভালো। শুভ্রর সাথে কথা বলার মাঝখানে তাজ বারবার কল দিচ্ছে। নমি বিরক্ত হয়ে শুভ্রর কল কেটে তাজের কল রিসিভ করলো। তাজ স্বাভাবিক কণ্ঠে শুধালো, কার সাথে কথা বলছিলি? আমার বয়ফ্রেন্ডের সাথে। তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা? আমি তোকে কি কেমন বলেছি যে রাগ দেখে চলে গেলি, তার উপর বারবার কল কেটে দিচ্ছিস। বললাম তো বয়ফ্রেন্ড কল দিয়েছিল। তাজ তপ্ত স্বরে প্রশ্ন করলো, কে সে? আছে কেউ একজন। রাখছি এখন। এই শোন, হুম। অবুজের মতো যার তার সাথে কথা বলিস না। কে তোর ভালো চায় আর কে তোর খারাপ চায় এগুলো বুঝে তারপর কথা বলিস। আপনার অসাধারণ বক্তৃতার জন্য একটা উপহার পাওনা রইল। বাই। নমি কল কেটে ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে। কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়েছে। তাজ আজ নির্বাক। একদিকে নীলুর সঙ্গে সম্পর্কে টানাপোড়ান চলছে, অন্যদিকে নমির অপ্রত্যাশিত ব্যবহারে হতভম্ব হয়ে আছে। খাবার টেবিলে তাজ, রাফি আর রাত একসঙ্গে খাবার খাচ্ছিল। রাফি হঠাৎই ডাকলো, আজ ভাইয়া। বল। আজ নৌমি আপুর সাথে কথা হয়েছে তোমার? হয়েছে। বাসায় কখন এসেছিল? দেখলাম না তো। বাসায় আসেনি কেন? ওরই দিয়ে তোর কি কাজ? আমার কোনো কাজ নেই। শুনেছি আপু আজ অ্যাক্সিডেন্ট করেছিল। কি? কখন? কিভাবে? আমি বিস্তারিত জানি না, আমার ফ্রেন্ড আমাকে বলছিল। অটো আর রিক্সার ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। নৌমি আপু নাকি রিক্সায় ছিল। আমি সন্ধ্যায় নৌমি আপুকে দেখতে গিয়েছিলাম। অনেকক্ষণ ডেকেছি কিন্তু রুমের দরজা খুলেনি। ফুপ্পি জানে কি না এইভাবে ফুপ্পিকে কিছুই বলিনি। তাজ ভ্রুকুচকে বিড়বিড় করলো। তাজ দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছে। রাফি ডাকলো, কোথায় যাচ্ছ ভাইয়া? দাঁড়াও, আমিও যাব। হৃদ উঠে বলল, নমির আব্বু আম্মু আর আন্নি খেতে বসেছে। তাজ দরজায় ডাকতেই আন্নি উঠে গিয়ে দরজা খুলে দিল। তাজ ফুপ্পি আর ফুপাকে শোনানোর জন্য উঁচু গলায় বলল, বিকেলে রাত বলল তুমি বাসায় নেই। সন্ধ্যার পর তোর বাসায় ছিলাম। ফাঁকে বেজি না করে পড়াশোনায় মনোযোগ দে। আচ্ছা ভাইয়া। নমির আব্বু বললেন, তাজ খাবে এসো। না ফুপাই, মাত্র খেয়ে এসেছি, আপনারা খান। তোমার আব্বুর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ। নমির আম্মু জিজ্ঞাসা করলেন, আন্নিকে পড়াতে এসেছিস? না, নৌমির কাছে একটু দরকার ছিল। নৌমি কোথায়? ঘুমিয়ে পড়েছে বোধহয়। বেশি দরকার? হ্যাঁ, একটু। ঠিক আছে, যা। নমির রুমের দরজা বন্ধ। কয়েকবার ডাকার পর নমি ঘুম ঘুম চোখে দরজা খুলে দিল। তাজকে দেখে চমকে উঠে বলল, তুমি? তুই নাকি আজ অ্যাক্সিডেন্ট করেছিলি? নমি চোখ কচলে ডাইনিংয়ে নজর বুলিয়ে বিড়বিড় করে বলল। নমি মৃদু হেসে বলল, আসতে বলো, আব্বু মোর কানে গেলে খবর আছে। কোথায় ব্যথা পেয়েছিস দেখি? বেশি ব্যথা পাইনি, এক হাতের কবজিতে ব্যথা পেয়েছি, আরেক হাতের কোনোই ছিলে গেছে। আগে বলিসনি কেন আমাকে? ছাদে গিয়েছিলাম বলতে, কিন্তু তুমি তো পাত্তাই দিলে না আমায়। আমি অবুঝ, পাগল, আরো কত কি বললে।
আচ্ছা সরি। কোনো ব্যাপার না। ওষুধ খেয়েছিস? হুম। ফুপিটা জানে? না। রাস্তায় সাবধানে চলাফেরা করিস। আচ্ছা তুমি এখন যাও, ঘুমোবো আমি। সরি, কিছু মনে করিস না প্লিজ। ওকে ওকে, মনে করলাম না কিছু। প্রত্যুষের নির্মল হাওয়ায় পাখির গুঞ্জন, সোনালি রোদের ঝলমলে আলোতে শিশিরকণা ঝলক দিচ্ছে। পথের বাঁকে গাছে গাছে মিঞ্জিরি ফুলের মেলা বসেছে। হলুদ রঙের ফুলগুলো দূর দূরান্ত থেকেও অবাধে সকলকে আকৃষ্ট করছে। ছাদের মাঝখানটায় নমি চোখ বন্ধ করে দুহাত ছড়িয়ে বসে আছে। টিভিতে মেডিটেশনের গুরুত্ব শুনতে শুনতে মনের মধ্যে আগ্রহ জেগেছিল। আব্বুকে বলে প্রয়োজনীয় সরঞ্জামও কিনিয়েছে, কিন্তু মেডিটেশন করার প্রবল ইচ্ছে থাকলেও তার দ্বারা এসব সম্ভব হয়ে উঠছে না। তবে চেষ্টার কোনো ত্রুটিও রাখছে না। আজ শেষ রাতে স্বপ্ন দেখেছে মেডিটেশন করার ফলে পড়াশোনায় মনোযোগ বেড়েছে। শুধু এক চান্সে সব সাবজেক্টে পাশই করেনি, সাথে ক্লাসে টপও করেছে। ঘুম ভাঙার পর স্বপ্নের কথা মনে হতেই ঠোঁটের রহস্যময় হাসি ফুটেছে। ভোরের আলো ফুটতেই মেডিটেশন করতে ছুটে এসেছে ছাদে। নমি বন্ধ চোখ আকস্মিক আধারে ডুবে গেছে। কারো উপস্থিতি উপলব্ধি করতে চট করে চোখ মেলল। তাজ নমির ঠিক সামনে ব্রাশ হাতে ছাদের ফ্লোরে বসে আছে। অতি সন্তর্পণে নিঃশ্বাস ছাড়ছে আর মিটিমিটি হাসছে। নমি প্রগাঢ় চোখে তাকে সহসা ভ্রু কুচকালো। তাজ এক হাতে হাঁটুতে ভর দিয়ে তার উপর মাথা এলিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, আপা আপনি কি মেডিটেশন করছেন? নমি নিঃশব্দে ঠোঁট বাঁকালো, বিরক্তি ভাব নিয়ে বলল। নমি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, তোমার বিয়ের জন্য ডান্স শিখছি। আমি তো সেটাই ভাবছি, মেডিটেশন করার মেয়ে তো মুস্কান না। আজ আমি মানসিক প্রস্তুতি নিয়েই এসেছি, যেভাবেই হোক 30 মিনিট মেডিটেশন করবই করব। সর্বনাশ, তুই একটা না 30 মিনিট মেডিটেশন করলে সব ধ্বংস হয়ে যাবে। এত বড় অন্যায় তুই করিস না, নিজের হাতে সব কিছু ধ্বংস করিস না প্লিজ। প্রয়োজনে 5 মিনিট করে, নয়তো 10 মিনিট কর, এর বেশি ভাবতেও যাস না। মজা করছো আমার সাথে? তোর মুখে মেডিটেশনের গুরুত্ব শুনতে শুনতে আজ আমি ক্লান্ত। তার উপর সাথে আসিস না ধূমকেতুর মতো একদিন হঠাৎ একদিন যেভাবে রেডি হয়ে মেডিটেশন করতে আসিস, আমার ভয় লাগে। এই বুঝি সব কিছু ভর করলো তোকে। আমাকে কিছু ভর করলে সবার আগে তোমার ঘাড় মটকাবো। আমি আবার কি করেছি? তুমি কি করেছো জানো না তুমি? না, আমার জানা মতো কিছু করিনি। তুমি সেদিন কত রাতে আমাদের বাসায় এসেছিলে মনে আছে? বাসায় কার সঙ্গে কি কথা বলেছো কে জানে? আমাকে ঘুম থেকে উঠিয়ে তুমি কথা বলে গিয়েছো। আব্বু আম্মু এমনিতেই তোমায় আমার অর্ধেক বউ ভেবেই রেখেছে। একটার সাথে আরেকটা ফ্রি অফারের মতো বাসায় আমার সাথে তুমি ফ্রি হয়ে গিয়েছো। যে কোনো জায়গায় যেতে চাইলে তোমার নাম নিলে স্পেশাল ছাড়ও আছে। বাহ, তোমার এত ডিমান্ড আগে তো জানা ছিল না আমার। সে যাই হোক, তুমি যাওয়ার পর থেকে গতকাল সারা দিন ক্ষণে ক্ষণে জিজ্ঞেস করা হচ্ছিল তুমি এত রাতে কেন এসেছিলে, কি বলেছিলে। আপু তো আমার মাথা খেয়ে নিচ্ছিল। অ্যাক্সিডেন্টের কথা বলতেও পারছিলাম না, চেপে রাখতেও পারছিলাম না। তাজ মলিন গলায় বলল, সেদিন তোর উপর খুবই রাখা হয়েছিল। সারাদিন সব কথাবার্তা নির্দ্বিধায় বলতে পারিস, অথচ অ্যাক্সিডেন্টের কথা একটা বারও বলতে পারলি না আমাকে। সেজন্যই তোকে বকা দিতে মূলত গিয়েছিলাম, কিন্তু তোর সদ্য ঘুম ভাঙানো মুখটা দেখে বড্ড মায়া হয়েছিল, তাই বকাটা দিতে ইচ্ছে করিনি আর। আহারে বেচারা ভাই আমার, ভবিষ্যতে শিক্ষক হলে কি হবে তোমার? ভালো স্টুডেন্টকে A+ দিবে ভালো কথা, ফেল করা স্টুডেন্টদের খাতায় কি লিখে দিয়ে পাশ করাবে? আর যাই করো, চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে মানুষের প্রতি মায়া দেখিয়ে নিজে ইন্টারভিউ না দিয়ে চলে এসো না আবার। কিসের সঙ্গে কি মিলেছিলি? তুই কি তাদের সঙ্গে নিজেকে তুলনা করছিস? না, আমি তোমার সঙ্গে তোমার মায়ার তুলনা করছি। এই যে তুমি আমাদের ছাদে এসেছো, আপু দেখলে কি করবে জানো? কি করবে? আজকেই মেজো মামাকে গিয়ে বলবো ছেলের চাকরির দরকার কি। চাকরি তো পরেও নিতে পারবে, লুকিয়ে লুকিয়ে দেখা সাক্ষাৎ করার থেকে ভালো হয় না দুজনকে বিয়ে দিয়ে দাও? নমি ক্ষীণ হেসে বলল, বাজগুবি কথার জন্য আমি কি এখন তোর সঙ্গে কথা বলতেও পারবো না? ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি আমরা, রাগ অভিমান দুঃখ সুখ সবই শেয়ার করে পেয়েছি। হুট করে ওদের সিদ্ধান্তের জন্য মেপে মেপে কথা বলতে হবে কি? আমার মগজ জুড়ে কথার বিচরণ, আমি তোকেই বলবো আমরণ। কি আমাকে আটকাবে? আর ক্ষীণ হেসে বলল, কে আটকাবে সেটা বলতে পারবো না, কিন্তু তুমি নীলুভাবিকে দ্রুত বিয়ে না করলে আমি সহ ফেসে যাব। শুধু এটাই জানিয়ে রাখলাম তোমায়। সেসব পরে দেখা যাবে। তোর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ বলো। গেলে আমাদের বাসায় তোর স্পেশাল দাওয়াত, সেজে গুজে চলে আসিস কেমন? ও মা, সেজে গুজে যাবো? শাড়ি পরবো নাকি? তোর বিয়ে লাগেনি যে শাড়ি পরে যেতে হবে। লাল জামা নীল প্লাজো সাধারণ চুলে পাখির বাসা, শুধু এভাবে যাস না, আমি তোর ভালোর জন্য বলছি। আমি অকারণে তোমাদের বাসায় গেলে তুমি 10টা কথাও শোনাও আমায়। সেই তুমি আজ যেভাবে স্পেশাল দাওয়াত দিচ্ছ,
আমার তো মনে হচ্ছে আম্মুর বিয়ের শাড়ি আর সব গহনা পরে হাজির হই। তাজ গম্ভীর মুখ করে প্রশস্ত চোখে তাকাতেই নওমি একগাল হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম, কিন্তু হঠাৎ স্পেশাল দাওয়াত কিসের? আমাকে না জানিয়ে নিজের বিয়ে ঠিক করে ফেলোনি তো? আকস্মিক নওমির আব্বু ছাদে এসেছেন, কপালে ভাঁজ ফেলে বললেন, এত বড় বড় দুইটা বাড়ি থাকতে কথা বলার মতো জায়গায় কি তোদের হয় না? এই রোদের মধ্যে ছাদেই কথা বলতে হবে? তাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। নওমি দু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে আওড়ালো, ভয়টা পাচ্ছিলাম। লোকে ঠিকই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাজ আমতা আমতা করে বলল, ও মেডিটেশন করছিলি? দেখতে এসেছিলাম, চলে যাচ্ছে কেন? আমি কি যেতে বলেছি তোমায়? আসলে পড়তে বসতে হবে। নমির বিয়ের কথা কি বলতেছিস? ওইসব কিছু না ফুপা, এমনিতেই মজা করছিল। শোনো তাজ, নিজের মানুষদের মধ্যে কোনো লুকোচুরির প্রয়োজন নেই। মেজো ভাই তোমাদের বিয়ের কথা বলেছেন মানে আমার পক্ষ থেকে আর কোনো আপত্তি নেই। তোমার চাকরি আজ নেই কাল হয়ে যাবে, এটাও কোনো সমস্যা না। তোমাদের দুজনের সম্মতি থাকলে আমরা আরো কিছু ভাববো না। তাজ মাথা নিচু করে বলছে, না মানে আসলে আমি। নমি ফোঁস করে শ্বাস ছেড়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তামজিদ ভাইয়া তুমি যাও এখান থেকে, আর আব্বু তুমিও নিচে চলো। তোমাকে নিষেধ করার পরেও আবার এ কথা বলছো তুমি? আমি কি এমন বললাম? কিছু বলতে হবে না তোমার, অনেক মেডিটেশন করে ফেলেছি। খুব ক্ষুধা লেগেছে, চলো খেতে যাবো। তুই যা, আমি তাদের সঙ্গে একটু কথা বলে আসছি। নমি তাজের দিকে তাকিয়ে চোখ রাঙালো, সহসা রাগী স্বরে বলল, ভাইয়া তোমার না কলেজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না? তাজ অসহায় দৃষ্টিতে তাকালো কেবল। নমির আব্বু উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কলেজে যাবে? সহায়হীন হয়ে উপর নিচ মাথা নাড়ল। নমির আব্বু বললেন, ঠিক আছে, তাহলে অন্য কোনো সময় কথা হবে। জি ফুপা। পশ্চিমের আকাশে রোদ্দুর হেলে পড়েছে। সূর্যের আলো থাকলেও তাপ নেই বললেই চলে। সঙ্গে মৃদুবন্ধ সমীরণে শীতল সুর বাজছে। শীত আসতে খুব বেশি দেরি নেই, প্রকৃতি যেন তারই জানান দিচ্ছে। তাজের কথা মতো বাসায় বিস্তর আয়োজন চলছে। শুভ্র রাজ আসছে এই খবর বাসার কেউই জানে না। তাজ নিজের মতো পরিকল্পনা করে সবাইকে বাসায় দাওয়াত দিয়েছে। তাজদের বড় চাচি চাচাতো ভাই বোনেরাও এসেছেন। ইতিমধ্যে নওমিদের বাসায় সবাই চলে এসেছে। নওমি এখনও সাজুগুজু করছে। নতুন একটা 3 পিস পরে কাঁধের নিচ পর্যন্ত চুলগুলো ছেড়ে তার উপর মাথায় ওড়না দিয়ে ভদ্রমেয়ের মতো সেজেছে। নওমিদের বাসায় তালা দিয়ে তাজদের বাসায় এসে দেখে বাড়ি ভর্তি মানুষজন। ছুটে এসে বড় মামিকে জড়িয়ে ধরল নওমি। ভাইয়া আপুদের সালাম দিয়ে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর তাজ নেমে এসেছে। বসার ঘরে সবাই আছে, অথচ নওমিকে খুঁজে পাচ্ছে না। তাজ আকস্মিক শুধালো, মুস্কান আসেনি এখনো? নওমি চোখ ঘুরিয়ে তাজের দিকে ঘুরে বলল, এই তো আমি। নওমির 3 পিস পরা ভদ্র সাজার মাথায় ঘুমটা দেখে হতভম্ব হয়ে রইল। বিপাশা আপু বলে উঠলেন, তুই ছোটবেলায় নৌমির ছায়া দেখলেও চিনে ফেলতিস, আর এখন জলজ্যান্ত মানুষটা বসা, তবু তুই চিনতে পারলি না? তাজ বিরক্তি স্বরে বলল, আপু, হাজারো মানুষের ভিড়ে পাগলকে কিন্তু ঠিকই চেনা যায়, কিন্তু সেই পাগল যদি স্বাভাবিক মানুষের মতো ভাবভঙ্গি ধরে বসে থাকে তখন তুমি চিনবে তো নাই, উল্টো সেই পাগল জানতে পারলে আবারও চিন্তায় পড়ে যাবে। তাজ চলে গেছে। বিপাশা আপু নওমির দিকে তাকিয়ে বলল, তোকে কিন্তু পাগল বলেনি। নওমি গাল ফুলিয়ে উঠে গিয়ে তাজের সামনে দাঁড়ালো। বিপাশা কপালে হাত চেপে বলল, আজকে তাজের খবর আছে। তাজ তপ্ত স্বরে বলল, কি চাই? তুমি আমাকে পাগল বলে কেন? আমি কি একবার বলেছি নমি পাগল? না, তুমি ইনিবি নিয়ে বলেছো আমি পাগল। এত বুদ্ধি হয়ে গেছে যে নিয়ে নিয়ে বলা কথাও আজকাল বুঝে যাচ্ছিস। আমার বুদ্ধি বরাবরই একটু বেশি, তাই কথা দিয়ে ব্যথা ভোলানোর চেষ্টা আমার সঙ্গে করো না। তাজ দাঁতে দাঁত পিষে বলল, তোকে শাস্তি বলেছি বলে এভাবে সেজে আসবি? এর থেকে ফুপির বিয়ে শাড়িটা পরে আসতে পারতি। সবার উপস্থিতিতে ঘাড় ধরে তোর সাথে আমার বিয়েটা দিয়ে দিত। নওমি ক্ষুদ্র চোখে পরপর কয়েকবার পল্লব ঝাপটে পড়ল। মানে? মুখে 175 গ্রাম মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে কাজল, গালে টমেটো সস লাগিয়ে বাসাটা কি খুবই প্রয়োজন ছিল? টমেটো সস? গালে কি দিছিস এসব? ব্লাশন বলে এগুলোকে। সে যাই বলুক, এত শাস্তি বলেছিলাম তোকে। এখনই বাসা থেকে মুখ ধুয়ে আসছি, ওয়েট। নওমি এক দৌড়ে বসার রুম পেরিয়ে ছুটলো। তাজ ডাকছে, এই মুস্কান, আরে কথা তো শুনবি। নওমি তাজের দিকে তাকিয়ে থেকে মেন গেটের বাইরে যেতে যেতে বলল, এসে শুনবো।
আকস্মিক শক্তপোক্ত কিছুর সাথে জোরে সোরে ধাক্কা খেলো। অনাকাঙ্ক্ষিত ধাক্কায় চঞ্চল পা থামলো, মাথাটা সহসা চক্কর দিয়ে উঠেছে, মাথার সাথে সাথে নাকটাতেও প্রচন্ড চাপ খেয়েছে। নওমি ব্যথায় আর্তনাদ করলো। দমকা হাওয়ার মতো দুইটা মজবুত হাত নওমির বাহু চেপে শীতল কণ্ঠে ডাকলো, নবমী তুমি কি ঠিক আছো? নওমির অস্পষ্ট স্বরের আর্তনাদ তাজের কান পর্যন্ত পৌঁছেছে কিনা কে জানে। কয়েক মুহূর্তের মধ্যে তাজও এসে মেন গেটে দাঁড়ালো। পরিচিত কণ্ঠস্বর কানে পৌঁছাতে নওমি চমকে তাকালো, অজান্তেই দু চোখ প্রশস্ত হলো, হৃদয়ের সবটুকু কৌতূহল কণ্ঠে ঢেলে ডাকলো, শুভ্র ভাইয়া। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।